আমরা অ্যাডভান্স পোলাপাইন, অ্যাডভান্স অনেক কাজ করি। তো আমাদের অ্যাডভান্স আইসিটির ক্লাস চলতেছে। গত ক্লাসে আমরা পুরো একটা অধ্যায় শেষ করে ফেলছিলাম। তো আজকে আমরা নতুন আরেকটা অধ্যায়ে ঢুকছি। এটা ২ তোমার আইসিটি বইয়ের অধ্যায় ২ বা দ্বিতীয় অধ্যায় বলতে পারো। ঠিক আছে? অধ্যায় ২। আমার নাম মোহাম্মদ রোমান খন্দকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে একটা সাগর। ঠিক আছে? ইশারাতে সব জিনিস বুঝাইতো। ঠিক আছে? অঙ্গভঙ্গির মাধ্যমে, আকার ইঙ্গিতে। ঠিক আছে? তারপর এই আকার ইঙ্গিতের বিষয়টা বেশিদিন হইল না। এরপরে যুগের পরে যুগ। এরপরে আসলো চিঠি সিস্টেম। ঠিক আছে? চিঠি সিস্টেমেও অনেকদিন চলল। তারপরে আমরা মনে করো যে চিঠি ডাক বিভাগের মাধ্যমে কমিউনিকেশন করলাম। এরপর ফোন আসলো, টেলিগ্রাফ আসলো, ব্রডকাস্ট আসলো। তার মাধ্যমে অনেকদিন কমিউনিকেশন হলো। এরপরে তো ইন্টারনেটই চলে আসে। তার মানে এইভাবে করে যুগের পর যুগ আমাদের কমিউনিকেশনের যে বিবর্তন সেটা হইছে। ঠিক আছে? খুব মজার জিনিস। আগে জিনিসটা যেমন ধরো যে চিঠিতে কথা হইতো। তারপরে ফোন আসলো। তারপরে মনে করো যে এখন ইন্টারনেট আসে। ইন্টারনেটের মাধ্যমে পুরো কমিউনিকেশন সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে। কিন্তু এখন যদি কেউ কবুতরের মাধ্যমে, ঠিক আছে? এখন যদি কেউ কবুতরের মাধ্যমে আরেকজনের কাছে চিঠি পাঠায়, ঠিক আছে? চিঠি পাঠায়। তখন কি হবে? তখন যেটা হবে, কবুতরে যাচ্ছে। কবুতরে যাচ্ছে। হঠাৎ করে এর মাঝে এক দুষ্টু বালক, ঠিক আছে? দুষ্টু বালক কবুতরটাকে ধরল, ধরে ফ্রাই করে খেয়ে ফেলছে। ফ্রাই করে খেয়ে ফেলছে। তাহলে কি হলো? আর কমিউনিকেশন হলো না। কত গুরুত্বপূর্ণ একটা মনে করো যে মেসেজ থাকতে পারত। কিন্তু কবুতরটা আর গেল না। শিট! মনের কথা বলছিল বড়। ধরো যে রাজা রানীর উদ্দেশ্যে তার মনের কথা বলার জন্য কবুতর ব্যবহার করছে। কিন্তু দুষ্টু বালকটা কি করলো? দুষ্টু বালকটা কবুতরটাকে খেয়ে ফেলল। আর বার্তা গেল না। এই কারণেই ধরো যে মনে করো যে গান লিখেছিল। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? কাল কিভাবে আসবে? কবুতর তো খেয়ে ফেলছে। মেসেজ আর যায় নাই। ঠিক আছে? কেন আসোনি? কাল কি বুঝতে পারছ? এই হলো অবস্থা। শব্দ এরপরে আসলে কি আছে? ধরো ২ ধরনের কমিউনিকেশন আছে। আচ্ছা এখানে ভুলে তোমার মনে করো যে ২৭ লিখা হয়ে গেছে। এটা ২৮ হবে। ঠিক আছে? ২৮। ঠিক আছে? এটা ভুলে লিখে ফেলছে। বলে দিতে হবে। একজন বলছে, "ভাই আমি খাইছি।" ঠিক আছে? আহ ওকে। তো ২ ধরনের কমিউনিকেশন আছে। একটা হলো সাধারণ কমিউনিকেশন, আরেকটা হলো ডেটা কমিউনিকেশন। তো সাধারণ কমিউনিকেশন হলো যে আমরা নরমালি ভাই আপনি তো দুষ্টু। না আমি দুষ্টু না। আমি ভদ্র ছেলে। ঠিক আছে? তো ২ ধরনের কমিউনিকেশন আছে। একটা হলো সাধারণ কমিউনিকেশন, আরেকটা হলো ডেটা কমিউনিকেশন। এর উদ্দেশ্য কি? ভাবের আদান-প্রদান বা তথ্যের বিনিময় হয়। আর এটা হলো মানুষের কণ্ঠ, শারীরিক ভঙ্গি বা বাহক হিসেবে কাজ করে। বৈশিষ্ট্যটা কেমন থাকে? একটি সহজাত প্রক্রিয়া যেখানে প্রেরক এবং প্রাপকের মাঝে সরাসরি যোগাযোগ করে সামনাসামনি। ঠিক আছে? সামনাসামনি। আর ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়? উদ্দেশ্য ২ টি পয়েন্টের মধ্যে বা ২ টি ডিভাইসের মধ্যে লিঙ্ক স্থাপন করে ডেটা আদান-প্রদান করে। মাধ্যম হিসেবে কেবল হতে পারে তারের মাধ্যমে অথবা তারবিহীন কোন একটা মাধ্যম হতে পারে যেমন রেডিও ওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমে। বৈশিষ্ট্য কেমন? প্রেরণকারী ও গ্রহণকারীর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ইলেকট্রনিক ডেটা স্থানান্তরের একটি সুনির্দিষ্ট পদ্ধতি। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি। তো এই ডেটা কমিউনিকেশন কেন দরকার বলল? কারণ ডেটা কমিউনিকেশন এ যে কবুতর খাওয়ার আরকি সম্ভাবনা নাই তো ডিরেক্ট মেসেজটা যাইতে পারবে আরকি। ওকে। এরপর ডেটা কমিউনিকেশন আছে। একে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে অন্য কোনো কম্পিউটার অথবা ইলেকট্রনিক ডিভাইসে ডেটা বা তথ্য আদান-প্রদান করাকে ডেটা কমিউনিকেশন বলে। এটা আমরা মোটামুটি সবাই জানি আরকি। তো এই যে জিনিসটা জানি, তো এখানে একটা জিনিস দেখো। ধরো যে মিস্টার রাজা, ঠিক আছে? রাজার একটু মুকুট পরাই দেই। রাজার এখানে তরবারি আছে। ঠিক আছে? রাজার তরবারি। তো যাই হোক রাজা কি করল? ধরো যে কবুতরের মাধ্যমে, এই যে কবুতর, ঠিক আছে? এই হলো কবুতর। পাখাও দিয়ে দেই। ঠিক আছে? এই হলো কবুতর। কবুতরের চোখও দিলাম। এখন রাজা একটা মেসেজ লিখছে। রাজা মেসেজ কি লিখছে? মিস করছি। ঠিক আছে? রাজা ধরো রানীর উদ্দেশ্যে মেসেজ লিখছে। মিস করছি। তো মিস করছে এই চিঠিটা লিখে ধরো যে কবুতরের পায়ে বেঁধে দিছে। কবুতর আবার সুন্দর মতো করে যে ধরো যে রানীর কাছে গেছে। রানী, ঠিক আছে? ধরো যে রানীর কাছে গেছে। পায়টা ধরো যে রানীর একটু ছোট মুকুট পেল যায় না। ওটা যেটা আসলে মানে হলো প্রেরণকারী। আর এটা হলো রানী। রানী হলো রিসিভার, গ্রহণকারী। এ হলো তোমার মিডিয়াম। ঠিক আছে? এ হলো মিডিয়াম। কমিউনিকেশনের আসলে বেসিক জিনিসটা। ঠিক আছে? সেন্ডার একজন সেন্ড করে। আরেকজন হলো রিসিভার সে গ্রহণ করে। একটা মিডিয়াম থাকে। এখন মিডিয়াম হলো ২ ধরনের হতে পারে। একটা হলো তারের মাধ্যমে, আরেকটা হলো ভাই এটা কোন বইয়ের ২য় অধ্যায়? আল জাইদি। মানে কি বলব তোমাকে? ঠিক আছে? এইটা তোমার কোন বইয়ের ২য় অধ্যায়? মানে তোমার কি একেকটা বইতে একেক রকম অধ্যায় থাকে? মানে তোমার কি পাজল সিস্টেম থাকে? হ্যাঁ? তোমার কি পাজল সিস্টেম থাকে? বোকা ছেলে। এটা সব বইয়ের সেম। আদাব বস আদাব। ও বলতেছে এটা কোন বইয়ের? ভাইয়া আমরা আসলে বাংলা পড়াচ্ছি। ঠিক আছে? আমরা হলো বাংলা পড়াচ্ছি বাংলা ২য় অধ্যায়ের। আজকের গল্পের নাম ডেটা কমিউনিকেশন। ঠিক আছে? ডেটা মানে লিখেছিল রবীন্দ্রনাথ না সরি রবীন্দ্রনাথ না। ওটা হ্যাঁ? ২য় অধ্যায়। আচ্ছা, তারপর দেখো এই ডেটা কমিউনিকেশন জিনিসটা এরকম। ঠিক আছে? দেখো কি বলছে? তোমার একটা ইনপুট থাকবে যেখানে তোমার মনে করো তথ্য উৎস। এই তথ্য উৎস তোমার মনে করো ছবি, ঠিক আছে? শব্দ, ছবি, কথা ইত্যাদি হতে পারে। ইনপুট ট্রান্সডিউসার যেটার মাধ্যমে তোমার উৎস ডেটার ইলেকট্রনিক রূপে রূপান্তর করে। দেন তোমার ট্রান্সমিট করবে। ট্রান্সমিট করে যেকোনো একটা মিডিয়াম দিয়ে তোমার কাছে মানে গন্তব্যে পাঠাবে। তো গন্তব্যে পাঠানোর পরে ১ম এ রিসিভার দিয়ে রিসিভ করবে। আউটপুট ট্রান্সডিউসার সেটাকে আবার ফিজিক্যাল যে বিষয় সেটা ওমর ভাইয়া সময় নষ্ট কইরেন না। সামনে পরীক্ষা। কিসের পরীক্ষা? ওমর ভাইয়া সময় নষ্ট কইরেন না। সামনে ওমর, ওমর তোমার কিসের পরীক্ষা ভাইয়া? ভাইয়া সময় নষ্ট কইরেন না। কোথায় সময় নষ্ট করতেছি? কিসের পরীক্ষা? কলেজ অ্যাডমিশনের সাথে আইসিটি এর কি সম্পর্ক? কলেজ অ্যাডমিশনের জন্য তোমার মানে আমি ভাই ভয় পেয়ে গেছিলাম। আমি ভয় পেয়ে গেছিলাম। কিরে ভাই আমি কোন ব্যাচে ঢুকে গেলাম? যে ওর মনে হয় এইচএসসি পরীক্ষা সামনে। যে সামনে পরীক্ষা। সাধারণ যে মনে করো জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ। সব ম্যাথ করে যাবা। ঠিক আছে? তুমি ম্যাথেই বেশিরভাগ মার্ক পেয়ে যাবা। ফিজিক্সের কোয়েশ্চেন আসবে। একটু মনে করো আগের বই থেকে সাধারণত একটু মনে করো আসে। তো ওগুলো একটু পড়বা। তোমার ফিজিক্স হয়ে যাবে। মাঝে, মাঝে বাংলা প্রায় সময় আসে আবার অনেক সময় আসে না। ঠিক আছে? তো বাংলাও টুকটাক একটু মনে করো যে হালকা রিভিশনের উপরে থাকো। ম্যাথে বেশি জোর দাও, ম্যাথে বেশি মার্কস থাকে। ফিজিক্সের কোয়েশ্চেন তুমি আ 50 থেকে 60% পারবা। বাকি সূত্রগুলো দিকে বুঝছো? তুমি জাস্ট একটু সিরিয়াসলি যা পড়ে আসছো সেগুলোই পড়ে থাকো।
সোর্স আমার কি থাকতে পারে? যেমন সোর্স হিসেবে কমিউনিকেশন গুলোর মধ্যে দেখো উৎস বা সোর্স আমার কি থাকতে পারে? যেমন সোর্স হিসেবে আমার মাইক্রোফোন থাকতে পারে, ক্যামেরা থাকতে পারে, কিবোর্ড থাকতে পারে। ঠিক আছে? উৎস, মাইক্রোফোন, ক্যামেরা, কিবোর্ড। এগুলো তোমার উৎস বা সোর্স। এগুলো থেকে ইনপুট নেয়। তো এগুলো থেকে সাধারণত কি নেয় ভাইয়া? ইনপুট নেয়। কি নেয় ভাইয়া? ইনপুট নেয়। ইনপুট নেয়। ইনপুট নেয়। এরপরে ট্রান্সমিটার কি করে? ট্রান্সমিট করে ভাইয়া। ঠিক আছে? ট্রান্সমিটার কি করে? ট্রান্সমিট করে। যেমন কি মডেম অথবা রাউটার, টেলিফোন বা মোবাইল, টেলিভিশন কেন্দ্র। ঠিক আছে? টেলিভিশন কেন্দ্র। এই জিনিসগুলো হলো ট্রান্সমিট করে, পাঠায়। ঠিক আছে? মাধ্যম হিসেবে তোমার কেবল হইতে পারে, তারযুক্ত কোনো জিনিস, অথবা তোমার মাইক্রোওয়েভ যেটা তারবিহীন হতে পারে। গ্রাহক মানে যে রিসিভার, রিসিভার হিসেবে মডেম বা রাউটার হিসেবে কাজ করে। তার মানে বুঝতে পারতেছে মডেম বা রাউটার এগুলো কিন্তু একই সাথে ট্রান্সমিট করে আবার রিসিভ করে। টেলিফোন এক্সচেঞ্জ হতে পারে আর গন্তব্য মানে সোর্সে তোমার লাউডস্পিকার বা কম্পিউটার স্ক্রিন হতে পারে। ঠিক আছে? কলেজ অ্যাডমিশনে আইসিটির এটা আসার কথা না। হলি ক্রসে মাঝে, মাঝে আইসিটি দিয়ে দেয়। তবে তোমার এসএসসির যে বইটা আছে সেখান থেকেই আসবে। স্লাইড কি পাবো? অবশ্যই পাবা। ইংলিশ গ্রামারটা একটু ফোকাস করো। ঠিক আছে? গ্রামার থেকে সাধারণত প্রশ্ন আসে। ঠিক আছে? প্রতি বছর কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে থাকে। তুমি নিজেও জানো না যে আসলে কোয়েশ্চেন কেমন আসবে। তবে তারা আসলে ম্যাথ তাই ২ এর ঠিক আছে? আমি ২ একজন দেখো তুমি স্কুলে ছিলা, এখন তুমি বড় হইছো, তোমার ম্যাচিউর হইতে হবে কিছু বিষয়। তো কিছু জিনিস সম্পর্কে তোমাদেরকে বলি। ২ একজন আছে অনেক বেশি পণ্ডিত। ঠিক আছে? এই পণ্ডিত ঠিক আছে? ভালো। পরে চিন্তা করে যাচ্ছে কেবল। ঠিক আছে? ভাইয়া কালকে থেকেই আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করে দেব। হবে না। হয়ে যাবো ভাই এক্সাইটমেন্ট। যে সেগুলো একটা আইডিয়া নাও। তো কি পারো? কোন দোষ বিষয় ওরকম হইতে যাওয়া। কি মানে তারপরে জেএসসি পরীক্ষা হয়তো এসএসসি বুঝছো জিনিসটা? প্রোগ্রামেবল সিএলবল জিনিস। ঠিক আছে? করো কাজে লাগবে। ঠিক আছে? কাজে লাগবে। ঠিক আছে? কাজে লাগবে। ব্যান্ডউইথ কি জিনিস? বুঝছো জিনিসটা? প্রোগ্রামেবল সিএলবল বুঝছি। ঠিক আছে? ব্যান্ডউইথ কি জিনিস? বুঝছো জিনিসটা? প্রোগ্রামেবল সিএলবল বুঝছি। থ্যাংকস। থ্যাংক ইউ স্যার। ওকে। হুম। আপনি অনেকদিন ক্লাস করতে আছেন। আজকে থেকে সিরিয়াসলি ক্লাস করুন। সিরিয়াসলি ক্লাস কর কোনো সমস্যা নাই। তবে ব্যাক সেশনটাকেও এনজয় কর। ঠিক আছে? জি ভাইয়া। এখন দেখো ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ হলো ডেটা প্রবাহের হার কে ব্যান্ডউইথ বলে। ঠিক আছে? কোন জিনিস হার বলতে বুঝাই আমরা আসলে তাকে সময় দিয়ে ভাগ করতেছি। ডেটা প্রবাহের যে পরিমাণ ডেটা সেটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি সেটাকে আসলে ব্যান্ডউইথ বলতেছে। আসলে এটা তো তুমি বুঝবা না যে আসলে এটা কি? এইটাই সহজ কথা তোমার স্পিড আরকি। তোমরা অনেক সময় বলো না ভাই স্পিড, ইন্টারনেটের স্পিড কমে গেছে ভাইয়া। ইন্টারনেটের স্পিড কমে গেছে ভাইয়া। তো ওইটা আসলে ব্যান্ডউইথ কমে গেছে ভাইয়া। তো ব্যান্ডউইথ মানে জিনিসটা কি? ধরো ব্যান্ডউইথ মানে হলো আহ ডেটার পরিমাণ। তো আমরা যদি ডেটার পরিমাণকে n দ্বারা প্রকাশ করি বা বিট সংখ্যা, এটাকে যদি আমরা বিট সংখ্যা বুঝাই। ঠিক আছে? বিট সংখ্যা। আর টি দ্বারা যদি আমরা সময় বুঝাই তাহলে আল্টিমেটলি ব্যান্ডউইথ মানে n/t যেটাকে আমরা ব্যান্ডউইথের বিট যেহেতু উপরে বিট নিচে যেহেতু টি তাহলে পার বিট পার সেকেন্ড অথবা এটাকে আমরা বিপিএস বলি। ঠিক আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ব্যান্ডউইথের এককটা হলো বিট পার সেকেন্ড বা বিপিএস। তো এটাই আসলে আমাদের ইন্টারনেটের স্পিড বুঝায় যে তোমার আসলে ইন্টারনেটের স্পিড হোক বা ডেটা কমিউনিকেশন স্পিড যেখানে যেখানে স্পিড কথাটা দেখবা সেটাই আসলে তোমার এই ব্যান্ডউইথ বুঝাইতেছে। ঠিক আছে? ব্যান্ডউইথ বুঝাইতেছে। তো এই যে দেখো ব্যান্ডউইথের জিনিসটা মেইন যে জিনিসটা সেটা হলো যে বিপিএস বিট পার সেকেন্ড মূল একক। এছাড়া আছে তোমার কিলো বিট পার সেকেন্ড যেটা প্রতি সেকেন্ডে 1000 বিট। তার মানে বিপিএস কে 1000 দিয়ে ভাগ করলে কিলো বিট পার সেকেন্ড আসবে। এরপরে এমবিপিএস বা মেগাবিট প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন। এরপরে আছে জিবিপিএস। তো এগুলো আসলে দেখলে তুমি নিজেই বুঝবা। তো অনেক সময় তোমরা এই যে বি আর বি ২ টার মধ্যে পার্থক্য বুঝো না। ঠিক আছে? ২ টার মধ্যে পার্থক্য বুঝো না। একটা দেখো এমবিপিএস, এটা লেখা আছে এমবিপিএস, এটা লেখা আছে এমবিপিএস মানে বড় হাতের বি আর এটা ছোট হাতের বি। ছোট হাতের বি দ্বারা মেগা মানে ছোট হাতের বি দ্বারা বিট বুঝায়। ছোট হাতের বি দ্বারা কি বুঝায় ভাইয়া? বিট বুঝায়। আর বড় হাতের বি দ্বারা বাইট বুঝায়। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে। আমি জানি তোমার মনে একটা প্রশ্ন উকি মারতেছে ভাইয়া বিট কি? ভাইয়া বিট কি? বুঝান বিট কি? বিট হলো ভাইয়া 0 অথবা 1 একে বিট বলা হয়। কি বলা হয় ভাইয়া? 0 অথবা 1 এদেরকে কি বলা হয়? বিট বলা হয়। ঠিক আছে? আবারও দেখি কমেন্ট পরে আবার দিবনে। সবাই মনোযোগ দে। একটু মনোযোগ দে। তারপরে আবার দিবনে। দেখো বিট মানে হলো 0 অথবা 1 কে আমরা কি বুঝাইতেছি? বি বুঝাইতেছি। হয় 0 হবে না হলে 1 হবে। তো এখানে আবার কি বলছে? 8 টা যদি বিট থাকে ভাইয়া সেটা মানে 1 বাইট। 1 বাইট যেমন কেমন ভাইয়া? যেমন ধরো 0 1 আচ্ছা 2 তো হবে না সরি। 0 1 1 0 0 1 2 3 4 5 6 7 8 দেখো ভাইয়া এখানে কয়টা বিট পাইলে? এখানে ভাই 8 টা বিট। দেখো 1 2 3 4 5 6 7 8 8 টা বিট। তার মানে আমরা বুঝাইতে পারতেছি এখানে আমার কয়টা বিট আছে ভাইয়া? 8 বিট। ঠিক আছে? 8 টা বিট। এই 8 টা বিটকে আমরা একত্রে আবার বলতে পারি ভাইয়া এটা হলো 1 বাইট। তাহলে কি 1 বাইট অথবা 8 টা বিট আছে। এটার কথাই বুঝাইছে। 1 বিট অথবা 1 বাইট। এবং বাইট বুঝাইতে সবসময় বড় হাতের বি বোঝানো হয়। বড় হাতের বি বোঝানো হয়। আর বিট বুঝাইতে ছোট হাতের বি বোঝানো হয়। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে এমবিপিএস আর এমবিপিএস দুইটার আলাদা আসলে বৈশিষ্ট্য কি ভাইয়া? এটা যদি না বলেন তাহলে ভাই কথাই বলব না। এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এটা দ্বারা আমাকে ব্যান্ডউইথ বা স্পিড বোঝানোর জন্য ব্যবহার করা হয়। স্পিড বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর এইটা হলো তোমার ভাইয়া স্টোরেজের কথা। যখনই আসবে তখন এটা ব্যবহার করা হয়। স্টোরেজ কি? জায়গা দখল করে আছে। বিশ্বাস হয় না? অনেক সময় তোমরা বলো না ভাইয়া আচ্ছা এখানে একটা ভুল কথা লিখছে। পিএস এখানে হবে না। এখানে ভুল লিখছে। এখানে পিএস হবে না। ঠিক আছে? এটা ভুল কথা। এমবি হবে শুধু। ঠিক আছে? তোমরা অনেক সময় বলো না, ভাইয়া আমি 8 জিবি র‍্যাম কিনেছি। কত জিবি র‍্যাম কিনেছো ভাইয়া? 8 জিবি। কি জিবি ভাইয়া তুমি লিখছো কি? 8 জিবি। 8 জিবি র‍্যাম কিনেছি। 8 জিবি মানে কি ভাইয়া? 8 গিগাবাইট। 8 গিগাবাইট। কত ভাইয়া? 8 গিগাবাইট জায়গা। তাহলে স্টোরেজ মানে কি? মেমোরি। কি পরিমাণ মেমোরি? তো মেমোরি বোঝানো সবসময় বাইট দিয়ে প্রকাশ করে। তার মানে মেগাবাইট। জিবি মানে গিগাবাইট। আর যদি ছোট হাতের দিয়ে বোঝায় তখন সবসময় বিট বোঝায়। মেগাবিট পার সেকেন্ড। মেগাবিট পার সেকেন্ড। বুঝতে পারছি? স্পিড বোঝানোর জন্য। ধরো এটা ডাউনলোড হচ্ছে বা তোমার জায়গা বা স্টোরেজ বা এতটুকু পরিমাণ ফাইল, জায়গা মেমোরি, এতটুকু ফাইলের সাইজ। ঠিক আছে? ফাইলের সাইজ। ঠিক আছে? ফাইল সাইজ বোঝানোর জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি? সহজ জিনিস। চিন্তা করলেই সহজ। বিভিন্ন প্রকার ব্যান্ডউইথ আছে। ডেটা ট্রান্সফারের গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে ৩ ভাগে ভাগ করা হয়।
ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। মানে ডেটা কি হারে যাচ্ছে, ঠিক আছে? ডেটা ট্রান্সফারের গতির উপর ভিত্তি করে। মানে গতিটা কেমন ৩ ভাগে ভাগ করা যায়। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। কি আছে ভাইয়া? প্রথমে আসতেছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডে কি আছে? যে চ্যানেল, এটাকে তুমি মাধ্যম ধরতে পারো। না, চ্যানেল দেয়া আসলে মাধ্যম কথাটা ভালো যায় না। যে পথে, যেতে পথে, ঠিক আছে? যে পথে এত থেকে এত বিট পার সেকেন্ড গতিতে ডেটা পাঠানো হয় তাকে ন্যারো ব্যান্ড বলা হয়। এদের ফ্রিকোয়েন্সি হলো এরকম। ডেটা পাঠানোর ফ্রিকোয়েন্সি এরকম। ঠিক আছে? আচ্ছা, তার মানে ৪৫ থেকে ৩০০ বিট যায় প্রতি সেকেন্ডে। ৪৫ থেকে ৩০০ বিট যদি প্রতি সেকেন্ডে যায়, তখন হলো সেটাকে ন্যারো ব্যান্ড বলা হয়। যেমন ধরো ব্লুটুথ। ব্লুটুথে ডেটা পাঠাইতে গেলে কিন্তু ভালোই টাইম নেয়। কারণ ওরা বেশি ডেটা পাঠাইতে পারে না পার সেকেন্ডে। কম পাঠায়। এই কারণে ন্যারো ব্যান্ড। জিগবি, তারপর ওয়াকি-টকি এগুলো আসলে পাঠানোর ক্ষমতা কম। এরপর আসছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড আবার বেশি পাঠায়। এবং এটা টেলিফোনের ক্ষেত্রেও অনেক মানে টেলিফোন কমিউনিকেশন অনেক জায়গায় ব্যবহার করে। দেখো ১২০০ থেকে ৯৬০০ বিট পার সেকেন্ড গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে ভয়েস ব্যান্ড বলে। ফ্রিকোয়েন্সি এরকম। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি তোমার এরকম। বুঝতে পারছি? তো এই হলো তোমার ভয়েস ব্যান্ডের। তাহলে ভয়েস ব্যান্ডে কিন্তু অনেক ডেটা পাঠানো যায়। এরপর আসতেছে তোমার ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড আরো বেশি হয়। ব্রডব্যান্ডে ১ এমবিপিএস পর্যন্ত পাঠানো যায়। ১ এমবিপিএস থেকে বেশি হয় তাকে ব্রডব্যান্ড বলা হয়। ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ঠিক আছে? ব্রডব্যান্ড নেটওয়ার্ক আমরা অনেক জায়গায় দেখছি। তার মানে এটা অনেক বেশি ডেটা পাঠানো যায়। এরপর আসতেছে ভাই ডেটা কমিউনিকেশনের মূল ভিত্তি। ঠিক আছে? ডেটা কমিউনিকেশনের মূল ভিত্তি। মানে কি জিনিস আছে তোমার ডেটাতে? ডেটা কিভাবে সাজানো যায়? তো ১ম এই আসতেছে ভাইয়া প্যারালাল সিরিয়াল মেথড। কিভাবে ডেটা সাজানো যায়? তো একটা স্লাইডের মধ্যে আমরা অনেক কিছু শিখে ফেলতে পারি। প্যারালাল মানে ভাইয়া ডেটাগুলা একই সাথে প্যারালালি যাবে। এটা হলো প্যারালাল কমিউনিকেশন। ঠিক আছে? অনেক সময় অনেকগুলো তার দেখবে এরকম প্যারালালি একসাথে জোড়া লাগানো। অনেক জায়গায় তোমরা দেখতে পারো। ঠিক আছে? প্যারালাল তার। দেখবা যে একসাথে ৮ টা তার জোড়া লাগানো। ঠিক আছে? প্যারালালি। এরকম অনেক জায়গায় তোমরা হয়তো দেখছো। এগুলো হলো প্যারালাল ডেটা কমিউনিকেশন। প্যারালালি ডেটা যায়। বুঝতে পারছো? সমান্তরালে। সিরিয়াল ডেটা মানে কি? সিরিয়াল কমিউনিকেশন জিনিসটা হলো ধরো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ধরো ৪ টা ডেটা আছে। ফার্স্টে এই ডেটাটা যাবে। তারপরে এই সরি। ফার্স্টে ধরো এই ডেটাটা গেল। এখানে আসছে। এরপরে এই ডেটা যাবে। এরপর এই ডেটা যাবে এবং লাস্টে এই ডেটা যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে সিরিয়ালি একটার পর একটা যদি ডেটা যাইতে থাকে সেটাকে আমরা বলতে পারি সিরিয়াল কমিউনিকেশন। শেষ বাবা হয়ে গেছে। মেথড আমরা শেষ শিখে ফেলছি। ২ মেথডে আমরা পাঠাইতে পারি। কিভাবে ডেটা সাজানো যায়? প্যারালালি অথবা সিরিয়ালি। এরপর আসতেছে মোড। ঠিক আছে? মোড। এই মোড আবার কি? কোন দিকে প্রবাহিত হয় ডেটা? ডেটা কোন দিকে প্রবাহিত হয়? সিমপ্লেক্স মানে হলো ভাইয়া একমুখী। একমুখী ডেটার প্রবাহ। একমুখী ডেটার প্রবাহকে আমরা সিমপ্লেক্স বলি। কেমন কথা ভাইয়া? বুঝাই। আমরা অনেক সময় এরকম ঘটনা ঘটে না যে কিবোর্ড থেকে আমরা ধরো যে কম্পিউটারে কিছু ইনপুট দেই, তাই না? কিবোর্ডে টাইপ করি। সেটা ইনপুট যায় ধরো কম্পিউটারের ভিতরে। ঠিক আছে? মানে যায় আল্টিমেটলি তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে বা সিপিইউ তে যাই হোক। তো কমিউনিকেশন একদিকে যাচ্ছে না, কখনো কি দেখছো? কম্পিউটার আবার মনে করো কমিউনিকেশনের জন্য এদিকে সিগন্যাল পাঠাইছে। তখন আবার মনে করো যে কিবোর্ড নাইচে উঠছে। এরকম তো ঘটে না। তাই না? তার মানে এগুলো কি একমুখী। মানে যেকোনো একদিকেই যাবে। অন্যদিকে আসার সুযোগ নেই। ফুল ডুপ্লেক্স উভমুখী। ফুল ডুপ্লেক্স হলো উভমুখী। ঠিক আছে? ফুল ডুপ্লেক্স হলো উভমুখী। কোনো সমস্যা নাই। যেমন আমাদের টেলিফোন, দুইজনেই কথা বলতে পারে। তাই ঝগড়া হয়। এরকম ঘটনা দেখছো না? যে স্বামী-স্ত্রী ফোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিছে। কারণ কি উভমুখী। সেও তার কথা শুনতে চায় না। মানে স্বামীও কথা শুনতে চায় না, স্ত্রীও কথা শুনতে চায় না। দুইজনে তুমুল ঝগড়া। প্রচুর ঝগড়া করতেছে। ঠিক আছে? মানে ঝগড়া হচ্ছে। কারণ উভমুখী কথা কমিউনিকেশন বলা যায়। তো এজন্য আমি একটা সমাধান খুঁজে পাইছিলাম। সমাধানটা বলি। তোমরাও তো কোনো এককালে বিয়ে করবা। আমার কাছে মনে হয় যদি এমন কোনো সিস্টেম থাকতো, যে সিস্টেমে ঝগড়াটা কমায় ফেলা যায়। যেমন কোনো ওয়াকি-টকি দেখছো, পুলিশের হাতে ওয়াকি-টকি থাকে। ঠিক আছে? দাঁড়াও ১ মিনিট। হাফ ডুপ্লেক্সে কি হবে? হাফ ডুপ্লেক্স হলো ওয়াকি-টকি। ঠিক আছে? এখন ওয়াকি-টকি হলো ধরো যে পুলিশ যারা আছে, সেই পুলিশদের মতো আরকি। মানে পুলিশরা কমিউনিকেশন সময় ওয়াকি-টকিতে কথা বলে। বাট তোমরা কখনো খেয়াল করছো কিনা জানি না। ওয়াকি-টকিতে একসাথে দুজন কথা বলতে পারে না। ধরো আমি আর তুমি কথা বলতেছি ওয়াকি-টকিতে। এখন আমি ধরো কাকে দিয়ে বলব? ধরো শরীফকে। ঠিক আছে? শরীফকে আমি মেসেজ দিচ্ছি। স্যার না তুই ছাড়ো আমাকে স্যার বলবি। ঠিক আছে? না, ধর শরীফ সাহেব কি হচ্ছে? ওখানে একটা চোর পালিয়ে যাচ্ছে। শফিক সাহেব আপনাকে একটু চোরটাকে ধরতে হবে স্যার। ঠিক আছে? এখন এই যে কথা শেষ করলাম এরপর ওভার বলতে হয়। কারণ ওভার মানে আমার কমিউনিকেশন শেষ। ধরো যে শরীফ সাহেব একটা চোর পালাচ্ছে, আপনাকে চোরটা ধরতে হবে। ওভার। এই যে ওভার বলছে তার মানে এখন আমি চুপ যাবো। শরীফ সাহেব আবার বলবে, জি স্যার আমি দেখছি বিষয়টা স্যার। ওভার। তার মানে শরীফ সাহেবেরও কথা শেষ তারপরে ওভার। এখন এই যে ওভার কেন বলে? কারণ দুইজন যদি একসাথে কথা বলতে যায়, ওয়াকি-টকিতে ঘের, 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 ঘের আওয়াজ থাকে। মানে নয়েজ ক্রিয়েট হয়। তখন দুইজনের কথা কেউ শুনতে পাবে না। ওয়াকি-টকির এই সিস্টেম। তার মানে হাফ ডুপ্লেক্স হইলো উভমুখী কমিউনিকেশন করা যায়। তবে একটা সময় শুধুমাত্র একদিকে। মানে একজন কমিউনিকেশন করতে থাকলে আরেকজনকে চুপ করে থাকতে হবে। ডেটা পাঠানো যাবে না। ঠিক আছে? যদি ডেটা পাঠাতে গেলে ঘের, 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 ঘের আওয়াজ হবে। এখন তুমি বলো আমার সলিউশনটা দেখো। যখনই মনে করো ঝগড়া লাগবে। ঠিক আছে? ধরো যে স্বামী-স্ত্রীর যখনই ঝগড়া দুইজনই ওকে হাফ ডুপ্লেক্স। এরপর আসতেছে ডেলিভারি। কে গ্রহণ করবে? ঠিক আছে? ডেলিভারি হলো কে গ্রহণ করবে? আচ্ছা, খুব ভালো বুদ্ধি ভাই। হলো একজনকেই দেয়। ধরো ইউনিকাস্ট মানে হলো একজন হলো সেন্ডার, সে একজনকেই দিচ্ছে। একই টাইমে একজনকেই সে ডেটা পাঠাচ্ছে। এই কারণে এটাকে বলা হয় ইউনিকাস্ট। ঠিক আছে? ইউনিকাস্ট মানে হলো একজনকেই ডেটা পাঠাচ্ছে। ব্রডকাস্ট মানে কি ভাইয়া? ব্রডকাস্ট মানে হলো ধরো যে সে সবার কাছে ডেটা পাঠিয়ে দিছে। সে সবার কাছে ডেটা পাঠিয়ে দিছে। ব্রডকাস্ট। এই কারণে দেখো টেলিভিশন ব্রডকাস্ট হয়। টেলিভিশন ব্রডকাস্ট হলে সবাই টেলিভিশন দেখতে পারে না। বিটিভি সবাই দেখতে পায় তখন। কারণ ব্রডকাস্ট করে দিছে। কাউকে আটকায় না। মাল্টিকাস্ট মানে কি? মাল্টিকাস্ট মানে হলো ধরো মানুষ ছিল ৩ জন বা ধরো ৪ জন। তুমি জাস্ট ২ জনকে পাঠাইছো। ঠিক আছে? ২ জনকে ডেটা পাঠিয়েছো। আর বাকি ২ জনকে তোমার পছন্দ না। দুষ্টু। ঠিক আছে? তাই পাঠাও নাই। তো গ্রুপের জিনিস যখন তুমি গ্রুপ করো, একটা বড় সংখ্যক থেকে তুমি যখন গ্রুপ করো, ঠিক আছে? গ্রুপ করলে সেটা তখন মাল্টিকাস্ট হয়ে যায়। যেমন গ্রুপ এসএমএস, গ্রুপ কল। গ্রুপ কলে কি তুমি সবাইকে ডাকো? সবাইকে ডাকো না কিন্তু। তোমার কাছের মানুষজনকে ডাকো বা যখন দরকার হয় তাদেরকে ডাকো। এগুলোকে বলা হয় গ্রুপ কল। বা গ্রুপের জিনিসটা যখন কমিউনিকেশন হয়। বুঝতে পারছো? এটা তখন হয় যে কি? মাল্টিকাস্ট। এটা তখন কি হয়ে যায়? মাল্টিকাস্ট হয়ে যায়। বুঝতে পারছিস জিনিসটা? ওকে। এত বুদ্ধি কোথা থেকে আপনার? বুদ্ধি কোথা থেকে আসে? আমরা একটা শর্ট ব্রেক নিয়ে ফেলি। আবার ১০ টায় শুরু করব।
10 টায় 22 মাল্টিকাস্ট। তো এই হলো তোমার প্যারালাল যেমনটা দেখছো যে প্যারালালি ধরো যে ডেটাগুলো প্যারালালি যাচ্ছে একই সাথে। ঠিক আছে? প্যারালালি যাচ্ছে। আর তোমার সিরিয়াল ডেটা কমিউনিকেশন পর যায়। ঠিক আছে? এই হলো তোমার পার্থক্য। ওকে। এরপর কি আসে দেখো, ২ টার মধ্যে স্পিড। গতি হলো অত্যন্ত দ্রুত হয় প্যারালালে, আর সিরিয়াল একটু ধীর। দূরত্ব হলো স্বল্প দূরত্বে প্যারালাল ট্রান্সমিশনটা কাজ করে। বাট অধিক দূরত্বে আসলে সিরিয়ালটা ইউজ করতে হয়। ব্যয়টা কেমন? একাধিক তার, ব্যয়বহুল, নয়েজ বেশি। একটি তার, সাশ্রয়ী, নয়েজ কম। পুরোনো প্রিন্টার কেবলগুলোতে প্যারালাল ট্রান্সমিশন হতো। সিরিয়াল ট্রান্সমিশনটা ইউএসবি পোর্টের মাধ্যমে হয়। এরপর আসতেছে সিনক্রোনাস পদ্ধতিতে তুলনামূলক বিশ্লেষণ। সিরিয়ালকে আবার ৩ ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? এখানে একটু জিনিসটা মনে রাখবা। এই সবগুলাই কিন্তু সিরিয়াল ট্রান্সমিশন। ঠিক আছে? সবগুলাই হলো সিরিয়াল ট্রান্সমিশন আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? সিরিয়াল ট্রান্সমিশনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কোনো স্টোরেজ প্রয়োজন হয় না ভাইয়া। কোথাও জমা রাখতে হয় না। একটা স্টপ বিট এবং স্টার্ট বিট লাগে। প্রবাহ হলো ক্যারেক্টার। ঠিক আছে? উদাহরণ হলো কিবোর্ড। আচ্ছা, এখানে আমরা আসলে কি থিওরি আকারে বুঝাবো? তোমরা বলো। নাকি আমার মতো যেভাবে আমি গল্পের স্টাইলে বুঝাই, তোমরা যা বলবা সেটাই। মাল্টিকাস্টটা গ্রুপের মতো। ঠিক আছে? গ্রুপে ধরো যে গল্প ঠিক আছে? অ্যাসিনক্রোনাস। কেমন? ধরো তুমি কিবোর্ড। ঠিক আছে? কিবোর্ড যখন টাইপ করো, কিবোর্ড থেকেও হলো কমিউনিকেশন হয় না? কমিউনিকেশন হয়। তুমি কি কন্টিনিউয়াসলি কিবোর্ডে টাইপ করতে থাকো? যখন মন চায় তখন করো। যখন মন চায় তখন করো। এই কারণে এটাকে আমরা বলতেছি অসম বিরতি। সমবিরতি না। যখন মন চায় তখন দিতেছি অসম বিরতি। ৫ মিনিট আগে একবার টাইপ করছিলাম, এখন আবার টাইপ করতেছি। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। উদাহরণ হিসেবে কিবোর্ডের কথা বলা হইছে। অসম বিরতি। যখন দরকার তখন পাঠাই দিছে। এখন এই যে পাঠাই দিছে, ভালো কথা পাঠাইছো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা জিনিস বুঝাও যে কম্পিউটার বুঝবে কেমনে যে তোমার একটা ডেটা আসতেছে। মেইন তাই যেটা করা হয় মেইন ডেটার আগে একটা স্টার্ট বিট পাঠায়। মেইন ডেটার আগে একটা স্টার্ট বিট পাঠায়। স্টার্ট বিট দিয়ে বোঝায়, "আসতেছি ভাইজান, আমি একটা ডেটা নিয়ে আসতেছি।" ঠিক আছে? স্টার্ট বিটটা কেন পাঠায়? ভাইয়া এই যে আমি একটা ধরো যে এটা এ বোঝাবে। এ এর জন্য ধরো সামথিং এখানে কোনো একটা ডেটা আছে। ঠিক আছে? এ বোঝানোর জন্য এ প্রেস করছো কিবোর্ডে। তো এই এ যাওয়ার আগে মেইন ডেটা যাওয়ার আগে একটা স্টার্ট বিট যায়। যাইয়া কি বোঝায়? স্টার্ট বিট যাইয়া কি বোঝায়? স্টার্ট বিট যাইয়া বুঝাইতেছে, "ভাইজান আসতেছি, ডেটা নিয়ে আসতেছি।" ও তখন বুঝে না ডেটা আসতেছে। তো ডেটা পুরা যাওয়ার পরে আর যদি কোনো ডেটা না আসে, এই কারণে বোঝায় যে শেষ কমিউনিকেশন শেষ ভাই। আর ডেটা আপাতত আসতেছে না। পরে আবার কখন আসবে তখন স্টার্ট বিট দিয়ে বোঝাবো। এই কারণে একটা স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে। অ্যাসিনক্রোনাস। এটাও সিরিয়াল কমিউনিকেশন। এখানে কোনো স্টোরেজ নাই। যখন দরকার পড়তেছে তখন ডেটা পাঠাই দিতেছে। সিনক্রোনাস। সিনক্রোনাসের মধ্যে ধরো যে টিভি নেটওয়ার্ক। টিভি নেটওয়ার্ক সিনক্রোনাস। সিনক্রোনাস কি জিনিস? তোমাকে সহজ কথা বলি। এখনই তুমি এটা ট্রাই করতে পারবা। বিশ্বাস করো ভাই আমি তোমাকে এখনই এটার মনে করো যে ফিল দিতে পারবো ফিল। তুমি ইউটিউবে যাবা। ইউটিউবে যা কোনো একটা ভিডিও চালু করবা। ভিডিও চলতে থাকবে না? চলতে, চলতে হঠাৎ করে তুমি ওয়াইফাইটা বা নেটটা অফ করে দিবা। নেট করে আমার কথা মানে জিনিসপাতি কি হওয়া উচিত ছিল? নেটটা বন্ধ করার সাথে, সাথে ভিডিও অফ হয়ে যাওয়ার কথা না? ভিডিও কি অফ হয়? অফ হয় না। দেখবা যে কয়েক সেকেন্ড পরে যেয়ে অফ হয়। কেন? কারণ এই ধরনের ডেটা ব্লক আকারে আসে। কি আকারে আসে ভাইয়া? ব্লক বা ফ্রেম আকারে আসে। একটা পুরা ফ্রেম আকারে আসে। ব্লক করে আসে। মানে যে ধরো যে একটা বড় প্যাকেট করে আসে। সমান বিরতিতে আসে। এতে সুবিধা হয় কি? তুমি যখন নেট অফ করছো ঠিক আছে। বাট ওর কাছে অলরেডি সামনের কিছু ডেটা মনে করো ওই ব্যাগের মধ্যে মনে করো সহজ চিন্তা করো ব্যাগ, পুরা ব্যাগের মধ্যে মনে করো ১০ টা আপেল আছে। এই মুহূর্তে তুমি মনে করো বন্ধ করে দিছো। তো কেবল একটা আপেল খাইছো। আর ৯ টা আপেল আছে না? ওইটার জন্য কি আর মনে করো আশা লাগবে? লাগবে তো না। কারণ ওই যে ব্লক বা ফ্রেম আকারে পাইছো। তাই এগুলাতে কি হয়? এগুলাতে কিছুক্ষণ পরে যাওয়া হয়। এখন এই যে কিছুক্ষণ যে পরে যাওয়া হয়, তাহলে বাকি এই যে ৯ টা আপেল একটা তো ব্যাগে রাখছে। এই ব্যাগটা তো কোথাও রাখা লাগবে। রাখার জন্য একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার পড়ে। স্টোরেজ ডিভাইস মানে কি মেমোরির দরকার পড়ে। যে ওই ডেটাটা কোথাও রেখে দিছে। আস্তে, আস্তে ওখান থেকে ডেটা নিতে থাকবে। এই কারণে এটাকে সিনক্রোনাস বলে এবং প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার পড়ে। বুঝতে পারছি? একদম সিম্পল। আইসোক্রোনাস কি? আইসোক্রোনাসে কোনো কিছু দরকার পড়ে না ভাইয়া। প্রয়োজন নেই। তবে ওভারহেড হিসেবে স্টার্ট এবং স্টপ এবং ব্লক আকারে আসে। আইসোক্রোনাস হইলো এই ২ টার সংকর। মানে এইটার কিছু বৈশিষ্ট্য নিছে, এইটার কিছু বৈশিষ্ট্য নিছে, নিয়া বানাইছে। প্রবাহ হইলো রিয়াল টাইম মিশ্রণ, উদাহরণ হিসেবে ভিডিও কল। ঠিক আছে? আইসোক্রোনাস হলো এই ২ টা মিক্সড আরকি। তারপর সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বুঝাইছি। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এটা বুঝাইছি। এই যে দেখো, যারা মাল্টিকাস্ট একটা প্রশ্ন করছিল। মাল্টিকাস্ট মানে এক প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমোদিত। অনুমোদিত মানে সবাইকে তুমি পাঠাবা না। নির্দিষ্ট সদস্যরা গ্রহণ করে তাকে বলে মাল্টিকাস্ট। যেমন ভিডিও কনফারেন্স। তোমার ফেসবুকে এত বন্ধু আছে সবাইকে নিয়ে তুমি ভিডিও কনফারেন্স করো? করো না তো। গ্রুপ এসএমএস কয়েকজনই পাঠাও একসাথে। ওইটাকেই বলা হইতেছে মাল্টিকাস্ট। সবাইকে পাঠাই না। আমি সিলেক্টেড কয়েকজনের পাঠাইতেছি। সিলেক্টেড কয়েকজনের সাথে গ্রুপ বানাইতেছি। এটাকে বলতেছে মাল্টিকাস্ট। তো ২ ভাবে কমিউনিকেশন হইতে পারে। একটা হলো তার মাধ্যমে, আরেকটা হলো তারবিহীন মাধ্যমে। তার মাধ্যমে আরেকটা হলো কি তারবিহীন মাধ্যমে। এখন এই তার মাধ্যমের আবার কয়েকটা উদাহরণ আছে। তোমাদের বইতে ৩ টা কথা বলা আছে তার মাধ্যমে। একটা হলো টু স্টেট পেয়ার কেবল, আরেকটা হলো কোএক্সিয়াল কেবল, আরেকটা হলো ফাইবার অপটিক্যাল কেবল। এখন টু স্টেট মানে কি? টু স্টেট মানে হলো পেঁচানো। টু স্টেট মানে পেঁচানো। পেয়ার মানে জোড়া। পেয়ার মানে কি জোড়া। জোড়ায় আরকি। কেবল মানে হলো তার। তাহলে টু স্টেট পেয়ার কেবলের যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে কি জোড়ায় পেঁচানো তারকে বলা হয় টু স্টেট পেয়ার কেবল। কোএক্সিয়াল মানে কি? এক্সিসটা সেম। এই কারণে দেখো এক এক্সিসে এখানে কয়েকটা লেয়ার আছে বা প্রত্যেকটা লেয়ারের এক্সিস কিন্তু মাঝখানের। এই কারণে বলে কোএক্সিয়াল। ঠিক আছে? সবার এক্সিস সেম। আর ফাইবার অপটিক্যাল কেবল তো তোমরা দেখছোই। ঠিক আছে? আলোর গতির মাধ্যমে জিনিসপাতি যায়। তো এটা সাধারণ কপার তার। বাসা-বাড়িতে সাধারণত এগুলো ব্যবহৃত হয়। কোএক্সিয়াল কেবল হলো ডিশ টিভির জন্য অনেক সময় দেখছো না? কালো তারগুলা অনেক মোটা হয়। আগে ডিশের লাইনের জন্য এই ধরনের তার ব্যবহার করা হতো কোএক্সিয়াল কেবল। আর ফাইবার অপটিক্যাল কেবল তো আমাদের ইন্টারনেটের জন্য ব্যবহার হয়। তো টু স্টেট পেয়ার কেবলের কথা বলছে। এই দেখো জোড়ায় পেঁচানো তার। কয় জোড়া তার থাকে ভাইয়া? এইখানে ১ জোড়া, এইখানে ১ জোড়া, এইখানে আরেক জোড়া, এইখানে আরেক জোড়া। টোটাল ৪ জোড়া তার থাকে। ৪ জোড়া। কত জোড়া ভাইয়া? ৪ জোড়া তার থাকে টোটাল। তাহলে কয়টা তার? ৮ টা তার। কয়টা তার? ৮ টা তার। কারণ প্রতি জোড়ায় ২ টা করে তার। এখন একটা জিনিস দেখো তো ভাইয়া, প্রত্যেক জোড়া তারের একটা কমন রং আছে না? কমন রং। দেখো তো কমন রং কোনটা ভাইয়া? সাদা। প্রতি জোড়ায় সাদা রং হলো কমন। অপরিবাহী আবরণ দিয়ে এগুলাকে ঢেকে রাখা হয়। ব্যান্ডউইথ হলো 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস সর্বোচ্চ দূরত্ব 100 মিটারের আশেপাশে। তবে ২ টা প্রকারভেদ আছে। একটা হলো আনশিল্ডেড আরেকটা হলো শিল্ডেড ইউটিপি। আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবল, শিল্ডেড টু স্টেট পেয়ার কেবল। শিল্ড মানে আরেকটা আবরণী দেওয়া থাকে। তো ইউটিপি ও এসটিপির মধ্যে পার্থক্য বাইরে কোনো অতিরিক্ত
শিল্ডিং বা আবরণ থাকে না? এইটাতে আবার শিল্ড বা আবরণ থাকে। শিল্ড বা আবরণ কি? থাকে। শিল্ড বা আবরণ থাকে। এটা সুরক্ষিত না কারণ বাইরে শিল্ড বা আবরণ নাই। এটা আবার এক্সট্রা একটা শিল্ড থাকে। তাই এটা কি? সুরক্ষিত। ব্যান্ডউইথ এটা কম, এটার ব্যান্ডউইথ বেশি। ইএমআই প্রভাব অনেক বেশি, ইএমআই প্রভাব কম। ইএমআই হলো মনে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। মানে যেহেতু তারের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স এর সুযোগ হয় অনেক সময়। তো ওইটা হলো নয়েজ ক্রিয়েট হয়। যেহেতু এটা বাইরে আবরণ নাই তাই নয়েজটা বেশি হবে, এটা নয়েজটা কম হবে। তো এরপর আস্তে, আস্তে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল দেখতে অনেকটা এরকম। ঠিক আছে? কোএক্সিয়াল কেবল দেখতে এরকম এই যে কোএক্সিয়াল। ঠিক আছে? কেন্দ্রীয় কন্ডাক্টর থাকে। কেন্দ্রীয় কন্ডাক্টর। এটার মধ্যে দিয়ে আসলে ডেটা ট্রান্সফার হয়। ইনার কন্ডাক্টর শক্ত তামার তার। এর উপরে একটা ইনসুলেটর বা অপরিবাহী থাকে। বৃত্তাকার অপরিবাহী স্তর। এর উপরে ফয়েল ও জালির একটা স্তর থাকে। যেগুলা বাইরের বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখে। এরপরে থাকে বাইরে একটা জ্যাকেট, রাবারের পুরু স্তর। মানে তার থেকে প্রোটেক্ট করার জন্য। এনালগ এবং ডিজিটাল উভয় ডেটা প্রেরণে সক্ষম কোএক্সিয়াল কেবল। তো ২ ধরনের কোএক্সিয়াল কেবল আছে। একটা হলো থিন নেট। এটাকে তুমি চিকনা ধরতে পারো। মনে রাখার জন্য থিন নেট মানে চিকনা বা চিকন। আর চিকন জিনিস কি? ফ্লেক্সিবল বেশি। আর এটা হলো থিক নেট। এটা কি থিক নেট? এটা হলো মোটা। মোটা মনে রাখবা। বা স্বাস্থ্যবান। ঠিক আছে? স্বাস্থ্যবান। এখন স্বাস্থ্যবান হলে সে একটু ভারী হয়। নন ফ্লেক্সিবল। ঠিক আছে? বেশি ফ্লেক্সিবল হতে পারে না। ঠিক আছে? রিপিটার ছাড়া সর্বোচ্চ ৫০০ মিটার পর্যন্ত দূরত্বে যাইতে পারে। ডেটা পাঠাইতে পারে। স্পিড 10 Mbps। এটা হালকা নমনীয়। ওই যে চিকনা যেহেতু তাই হালকা নমনীয়। ফ্লেক্সিবিলিটি বেশি। রিপিটার ছাড়া সর্বোচ্চ ১৮৫ মিটার দূরত্বে যাইতে পারে। স্পিড এটাও সেম। এটাকে 10 বেস 2 বলা হয়। 10 বেস 2 নামে ডাকা হয়। এটাকে 10 বেস 5 ডাকা হয়। এই হলো কাহিনী। থিক নেট আর থিন নেটের এই যে পার্থক্য। এখন আসতেছে পারে ভাইয়া রিপিটার। রিপিটার হলো কি? রিপিটার। রিপিটারের কাজ কি? দুর্বল দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে। আমরা অনেক সময় দৌড়াদৌড়ির পরে গ্লুকোজ খাই না? গ্লুকোজ খাইলে নিজেকে একটু চাঙ্গা ফিল হয় না? রিপিটার ঐরকম কাজ করে। যে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর সিগন্যাল দুর্বল হয়ে যায়। সিগন্যাল দুর্বল হয়ে যায়। তখন যদি রিপিটারের মধ্যে দিয়ে পাঠানো হয়, তখন দুর্বল সিগন্যালকে আবার মানে এনার্জি বানায় দেয়। এনার্জি তৈরি করে দেয় এর মধ্যে। তখন কি হয়? দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে রিপিটার। ঠিক আছে? রিপিটার দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে। এখন সিগন্যাল কেমনে দুর্বল হয়ে যায় ভাইয়া? তুমি একটা ওয়াইফাই রেঞ্জের বাইরে গেলে দেখবা যে নেটটা আসতেছে না, কভারেজ এরিয়ার বাইরে। কভারেজ এরিয়ার বাইরে চলে গেছো। তাই নেটটা দুর্বল হয়ে গেছে। কিন্তু ওখানে যদি আরেকটা রিপিটার বসানো হইতো, আবার সিগন্যালটা মনে করো শক্তিশালী হতো। তাহলে একটা জিনিস চিন্তা করো, বাস্তব জীবনে তোমার অনেকগুলা রুম। তুমি চাইছো সবগুলা রুমের মধ্যে নেট যাবে। কিন্তু কভারেজ এরিয়ার মধ্যে যাচ্ছে না। আমি তোমাকে সহজ করে বুঝাই। ধরো এখানে একটা রুম আছে ভাইয়া। এখানে অনেকগুলা রুম আছে। এখানে কয়েকটা রুম আছে, এখানে আছে, এখানে আছে। ধরো এখানে আরো কয়েকটা রুম আছে। তো তুমি ওয়াইফাই বসাইছো এখানে ভাইয়া ধরো। ধরো যে এখানে ওয়াইফাই বসাইছো। এখন ওয়াইফাই বসানোর পরে ঝামেলা হইছে কি যে তোমার ওয়াইফাই রেঞ্জ হইলো ধরো যে এইটুক পর্যন্ত ধরো যে তোমার ওয়াইফাই রেঞ্জ না ধরো এইটুক পর্যন্ত রেঞ্জ। ঠিক আছে? ধরো যে তোমার এই ওয়াইফাই রেঞ্জ হইলো তোমার এইটুক পর্যন্ত রেঞ্জ কভার করতেছে। কিন্তু তুমি থাকো ভাইয়া এই রুমে। ভাইয়া ওয়াইফাই তো পাচ্ছি না। তা তুমি রেঞ্জের বাইরে নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হয়ে গেছে। এইটুক পর্যন্ত কভারেজ এরিয়া। তো তোমার যদি এখানে আরেকটা রিপিটার বসানো হইতো তাহলে দেখবা যে এই রেঞ্জ ধরো যে এরকম আরো বাইরে গেছে। সিগন্যালটা আবার শক্তিশালী করছে। বুঝতে পারছো জিনিসটা? আইসিটি থেকে শুরু করে সায়েন্সের সাবজেক্টগুলা সবসময় ফিল করে পড়বা। বাস্তব জীবনের সাথে মিল রেখে পড়বা। যদি মিল রেখে পড়তে পারো তাহলে দেখবা কতটা মজা লাগে। ঠিক আছে? বুঝছো জিনিসটা? মজা লাগতেছে? বুঝতে পারছো? ওকে, স্যার আপনার ক্লাস বেস্ট। থ্যাংক ইউ। রাউটারের সাথে কোর অংশের উপরে থাকে তোমার ভাইয়া ক্ল্যাড, এখানে হলো তোমার মেইন কোর অংশ থাকে। এখানে তোমার মেইন কোর অংশ থাকে। ঠিক আছে? এখানে হলো তোমার মেইন কোর অংশ। এই যে মনে করো যে ভিতরে হলো মেইন কোর অংশ থাকে। এখানে তোমার মেইন কোর অংশ থাকে। ঠিক আছে? এখানে হলো তোমার মেইন কোর অংশ থাকে। কোর অংশের উপরে থাকে তোমার ভাইয়া ক্ল্যাড। ঠিক আছে? ক্ল্যাড থাকে। এই যে তোমার ভিতরে হলো এই যে অংশটা এটা হলো কোর। ঠিক আছে? এটা হলো কোর। কোরের উপরে যে আবরণ সেটাকে বলে আমরা ক্ল্যাড। ঠিক আছে? বা ক্ল্যাডিং যেটাই বলো না কেন। এর উপরে আরেকটা জিনিস আছে এটাকে আমরা বলি বাইরের জ্যাকেট। মেইন এই ৩ টা। ঠিক আছে? কোর ভিতরের অংশটা কোর। তার উপরে কোরের উপরে হলো ক্ল্যাড থাকে, ক্ল্যাডের উপরে হলো জ্যাকেট থাকে। আর ভিতর দিয়ে যে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা চলে যায়। ঠিক আছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা চলে যায়। এই হলো মনে করো ফাইবার অপটিক কেবলের গঠন। তবে ২ ভাবে ডেটা পাঠানো যায়। একটা হলো সিঙ্গেল মোড, সিঙ্গেল মোডে জাস্ট একটাই যায়। ঠিক আছে? সিঙ্গেল মোডে একটাই যায়। আর মাল্টি মোডে অনেকগুলা ডেটা একসাথে যায়। ঠিক আছে? অনেকগুলা ডেটা আলাদা, আলাদা ভাবে যায় আরকি। ঠিক আছে? মাল্টি মোডে। এরপর আসতেছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম তো আমরা অনেকগুলা দেখছি, তাই না? তারবিহীন মাধ্যম তো আমরা অহরহ ইউজ করি এবং আমার কাছে একটা রিমোট আছে। রিমোটের মধ্যে দিয়েও ওই যে ইনফ্রারেড বের হয়, তাই না? এটাও কিন্তু কমিউনিকেশন যেমন আমি কন্ট্রোল করতেছি, আগে পরে করতেছি। এখান থেকে কিন্তু সিগন্যাল যাচ্ছে। ঠিক আছে? তারবিহীন মাধ্যম। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের স্পেকট্রাম। তারবিহীন মাধ্যমে আমরা এখানে বসে ২ টা পড়াবো রেডিও ওয়েভ, আরেকটা হলো মাইক্রোওয়েভ। ঠিক আছে? মানে সিগন্যাল কি পরিমাণ ডেটা পাঠাচ্ছে সেটার উপর। ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের জন্য কোনো ভৌত মাধ্যমের প্রয়োজন নেই। কোনো ভৌত মাধ্যমের সাধারণত প্রয়োজন নেই। রেডিও ওয়েভ আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে বহু দূরে পাঠায়। এই যে যেমন বেজ স্টেশন থেকে সিগন্যাল চলে যাচ্ছে। ভবন ও পাহাড় ভেদ করতে সক্ষম। ঠিক আছে? আমাদের ওই যে টেলিফোন কমিউনিকেশন আমরা অনেক সময় ইউজ করি। ফ্রিকোয়েন্সি কেমন তরঙ্গ দৈর্ঘ্য ব্রডকাস্টে সর্বাধিক ব্যবহৃত। ওই যে টিভি চ্যানেলের জন্য ব্রডকাস্ট করে দিচ্ছে এরকম। রেডিও মাইক্রোওয়েভ কেমন হয়? মাইক্রোওয়েভের জন্য এরকম স্টেশন ইউজ করা হয়। ডিরেক্টলি ডেটা পাঠাতে হয়। বাট সমস্যা হলো মাইক্রোওয়েভের ক্ষেত্রে লাইন অফ সাইটস নামে একটা ঘটনা ঘটে। লাইন অফ সাইটস মানে কি? এই যে ধরো এটা সেন্ডার, এখানে সেন্ডার। এটা হলো ধরো রিসিভার। ঠিক আছে? এটা হলো রিসিভার। বাট এই সেন্ডার ও রিসিভারের মাঝখানে আঁকাবাঁকা কোনো জিনিস থাকতে পারবে না। আঁকাবাঁকা কোনো জিনিস থাকতে পারবে না। একদম স্ট্রেইট যাবে। রেডিও ওয়েভের মতো ছড়ায় না। রেডিও ওয়েভ যেমন তরঙ্গগুলোকে ছড়াইয়া দিত। কিন্তু মাইক্রোওয়েভ এখন ছড়ায় না। এটা সোজাসুজি যায়। ট্রান্সমিটার ও রিসিভারকে মুখোমুখি থাকতে হয়। আর এই মুখোমুখি থাকাকে বলা হয় লাইন অফ সাইট। ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ মানে যখন ভূ-স্তরে চিন্তা ভাবনা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতেছে ৪০-৫০ কিলোমিটার পর সিগন্যাল রিসিভ করে আবার ওইটাকে আবার পাঠাইতে। ঠিক আছে? এটা হলো টেরেস্ট্রিয়াল মানে মানে ভূমিতে যে বেস স্টেশনগুলো আছে সেটাকে বুঝাইতেছে। টেরেস্ট্রিয়াল মানে পৃথিবীতে যেগুলো আছে। আরেকটা আছে স্যাটেলাইট। এখন হলো স্যাটেলাইট আগে হলো ভূমিতে পাঠাইতো, আর এখন ডাইরেক্ট স্যাটেলাইটে পাঠাইতো, স্যাটেলাইট থেকে স্যাটেলাইটে পাঠাই দিতেছে। স্যাটেলাইটে যখন পাঠায় সেই জিনিসটাকে বলা হয় আপলিঙ্ক, যখন নিচে আবার পাঠায় সেটা ডাউনলিঙ্ক। যেমন ধরো যে আমরা অস্ট্রেলিয়ার কথা বলব। তো অস্ট্রেলিয়া এরকম তো জিনিস আছে বাংলাদেশের একেকটা স্টেশন থেকে যাইতে অস্ট্রেলিয়া যেতে অনেক টাইম লেগে যাবে। তো ওগুলা বাদ দিয়ে ডাইরেক্ট স্যাটেলাইটে পাঠাই দাও। স্যাটেলাইট ডাইরেক্ট যায় অস্ট্রেলিয়ার আরেকটা স্টেশনে পাঠিয়ে দিবে। কথাবার্তা ঠিকভাবে যাবে। তো এই যে এখানে তোমার বাকি বিষয়গুলো বলা আছে মাধ্যম নির্বাচন, তুলনামূলক চিত্র। ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা। বিচ্ছিন্ন সংযোগের পূর্ণাঙ্গ রূপ আমরা সংযোগ করে দিছি। ওয়্যারলেস প্রযুক্তির প্রয়োজনীয়তা, ব্যক্তিগত দৈনন্দিন জীবন, রাষ্ট্রীয় প্রতিরক্ষা, পরিবহন ট্র্যাকিং, শিল্প অটোমেশন সব জায়গায় কিন্তু এই ওয়্যারলেস প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।
ইন্টারনেট অফ থিংস হলো কি যে আমাদের প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসকে যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করে ফেলতে পারি তাহলে একটা মনে করো সিস্টেম দ্বারা যেটা অটোমেটিক একটা সিস্টেম দাঁড় করে ফেলতে পারে। যেমন ধরো যে আমার ধরো যে হঠাৎ করে অসুখ হলো, অসুস্থ হলাম, জ্বর আসলো, আমার এখন ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি হতে পারে হবে। তো আমার শরীরের মধ্যে এমন কোনো ডিভাইস যুক্ত থাকবে যেটা ডিটেক্ট করতে পারবে আমি অসুস্থ, ইমার্জেন্সি ধরো যে আমার কাছের হাসপাতালে সিগন্যাল পাঠিয়ে দিবে যে ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স পাঠাও। তো ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবে, ওই অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে আমি হাসপাতালে চলে যাবো, সুস্থ হয়ে যাবো, আবার ফিরে আসবো। মানে সব জিনিস অটোমেটিক হবে। তো ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে এটা করা যায়। আচ্ছা এরপর সাথে ব্লুটুথ জিনিসটা কেমন? ব্লুটুথ হলো ভাইয়া পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো ব্লুটুথের আরেকটা নাম আছে। ব্লুটুথকে অনেক সময় পিকোনেট বলা হয়। ব্লুটুথকে কি বলা হয় ভাইয়া? ব্লুটুথকে পিকোনেট বলা হয়। যাই হোক, তো হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিশন সর্বোচ্চ ৮ টি যন্ত্রের সাথে এট এ টাইম কাজ করতে পারে। যার মধ্যে যেটা ডেটা পাঠাইতেছে সেটাকে মাস্টার বলা হয়, বাকিগুলোকে স্লেভ বলা হয়। স্বয়ংক্রিয় কনফিগারেশন মানে অটোমেটিক ভাবে কনফিগার হয়ে যায়। ল্যাপটপ থেকে হেডফোন পর্যন্ত বিস্তৃত ব্যবহার, ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে স্পিড, নেটওয়ার্ক সবকিছু এখানে ব্যাপ্তি বেশি না, ৩ থেকে ১০ মিটার। তার মানে কয়েকটা রুম। ওয়াইফাই একটু রেঞ্জ বেশি। ওয়াইফাই অ্যালায়েন্স নির্ধারিত ট্রেডমার্ক বা ওয়াইফাইকে আমরা সাধারণত ওয়্যারলেস ফিডেলিটি নামে ডাকি। লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই। সহজলভ্যতার কারণে ডেটা নিরাপত্তা ঝুঁকি এবং সিগন্যাল জ্যামের সম্ভাবনা আছে। ফ্রিকোয়েন্সি এমন ব্যাপ্তি ৫০০ থেকে ৩০০ মিটার। তার মানে কয়েকটা রুম কভার করে। এটা আবার লোকাল এরিয়া নেটওয়ার্ক গঠনে অনেক সময় হেল্প করে। স্পিড উচ্চ গতি। ওয়াইম্যাক্স আরো বেশি পাওয়ারফুল। এর ব্যাপ্তি ১০ থেকে ৫০ কিলোমিটার। তার মানে অনেক বড় রেঞ্জে কাজ করে। ওয়াইম্যাক্স এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। প্রচলিত তারযুক্ত ডিএসএল ইন্টারনেটের আধুনিক বিকল্প। ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। ঠিক আছে? ইনডোর ডিসপ্লে। এটা আগেকার সময় ওয়াইম্যাক্স সিস্টেম ব্যবহার হতো। ওয়াইম্যাক্সটা অনেকটা পেন ড্রাইভের মতো ছিল বা আরো অন্যান্য এরকম ডিভাইসের মতো থাকতো, যেগুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যেত। বিভিন্ন সিম কোম্পানি যেমন ধরো বাংলা লিংকের এটা ছিল বাংলা লায়ন। ঠিক আছে? তখন টাকা রিচার্জ করতো, ল্যাপটপে ঢুকাইতো, নেটওয়ার্ক সংযোগ দিত। ঠিক আছে? এরকম বেস স্টেশনের মাধ্যমে আরকি ব্যবহার করা যেত। তো এই ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের তুলনা এই স্লাইডটা অনেক ইম্পোর্টেন্ট। এটা একটু মনে রাখতে পারো, এখান থেকে পরীক্ষায় আসে অনেক। এই স্লাইডটাই মনে রাখবা। প্রত্যেকটা জিনিসই ইম্পোর্টেন্ট। IEEE স্ট্যান্ডার্ড প্রত্যেকের আলাদা স্ট্যান্ডার্ড দিয়ে রাখছে। IEEE কি একটা সংগঠন, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড দিছে। মানে এটাকে চিনবো কেমনে? 802.15 কে ব্লুটুথ বলা হয়, ওয়াইফাই এর জন্য একটা নাম্বার দিছে, ওয়াইম্যাক্সের জন্য একটা নাম্বার দিছে। তারবিন আগামী রূপরেখা এগুলো আমরা বুঝছি। তো মোটামুটি আজকে কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমরা কভার করে ফেলছি। ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করি। ব্যান্ডউইথ হলো ডেটা প্রবাহের বা ডেটা স্থানান্তরের হার। ডেটা প্রবাহের বা ডেটা স্থানান্তরের হারকে বোঝায়। ঠিক আছে? তারপরে আসলে ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ঠিক আছে? ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ব্যান্ডউইথ সবসময় মাধ্যমের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া? মাধ্যমের উপর ডিপেন্ড করে। ডেটা স্থানান্তরে বিটের বিন্যাস ব্যবস্থা হলো ভাইয়া, বিটের বিন্যাস ব্যবস্থা মেথড বলে। বিটের বিন্যাস ব্যবস্থা কি বলে? মেথড বলে। আচ্ছা, আমাকে তুমি একটা বলো, যারা নতুন জয়েন করছো, শুধুমাত্র তারা অ্যান্সারটা দিবা। ঠিক আছে? যারা নতুন জয়েন করছো শিখতে। ঠিক আছে? আর কত করবা? বিট সিনক্রোনাইজেশন হচ্ছে ভাই বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া না, ১ আর ২ হবে। তারগুলো পেঁচানো এবং জোড়া। পেঁচানো মানে টুইস্টেড, জোড়া মানে পেয়ার। তার মানে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং, যেটাকে আমরা বলতেছি কমন। ঠিক আছে? সাধারণ বলতে কমন বুঝাইতেছে, সাদা। ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? ব্লুটুথ। তো শিখর অ্যাম্বাসেডর প্রোগ্রাম চলতেছে। তোমরা ডিটেইলসে কিউআর কোডে যে মানে স্ক্যান করে পেয়ে যাবা। ফার্স্ট অংশ আছে। অনেক জিনিস পড়াবো, অনেক মজার জিনিস আছে। তো নেক্সট ক্লাসে অবশ্যই থাকো। আজকের মতো কিন্তু ক্লাসটা শেষ। ঠিক আছে? আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কমিউনিকেশন হলো ২ টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ২ টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়কে আমরা কি বলতে পারি? শিল্ড হলো আবরণ। ঠিক আছে? ডেটা কমিউনিকেশন ২ টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ব্যান্ডউইথ